কুমিল্লার পর কক্সবাজারে বাসাবাড়িকে মন্দির ভেবে কোরআন রাখার চেষ্টা করে অভিযুক্ত ইকবাল। নোয়াখালীতে পরিকল্পিতভাবে ব্যস্ত রাখা হয় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে। এখানে একটা গামছা পেঁচিয়ে লোক এইভাবে নুয়ে বসে আছে। কোরআন শরীফ নিচে কেন এরকম বললে বড় করে তাকিয়ে থাকে। তো তোমার নাম কি? হয়তো আমার নাম ইকবাল হোসেন। তাৎক্ষণিকভাবে জড়ো হয়ে হাজার হাজার লোক এই পুলিশকে কিন্তু বাধা প্রদান করে। সাধারণ মানুষকে নিজ দায়িত্বে সতর্ক থাকতে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। শান্তি শৃঙ্খলা রক্ষার্থে আমরা তো সব ঘরে ঘরে পুলিশ দিতে পারি। রাজধানীতে শিল্পী কলাকুশলীদের সম্প্রীতি সমাবেশ। দেশে সহিংসতা এবং উগ্র সাম্প্রদায়িকতার কোনো জায়গা নেই। 1971 যে স্বপ্ন নিয়ে, যে চিন্তা নিয়ে যুদ্ধ করতে গিয়েছিলাম, সেই বাংলাদেশ আমরা চাইনি। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আন্দোলনে ব্যর্থ হয়ে সরকারের বিরুদ্ধে সাম্প্রদায়িক শক্তিকে উস্কে দিচ্ছে বিএনপি, অভিযোগ ওবায়দুল কাদেরের। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ফখরুলের। বিশেষ ক্যাম্পেইনে টিকা নেয়া 18% নেননি দ্বিতীয় ডোজ। প্রচারণার ধরনে ত্রুটি ছিল মত বিশেষজ্ঞদের। নিয়মিত কেন্দ্র থেকে নেয়ার সুযোগ আছে বলছে অধিদপ্তর। বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া নিয়ে অনিশ্চয়তা। অর্ধেক বই ছাপানোর চুক্তি হয়নি। পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ। পুরোদমে এগিয়ে চলছে পদ্মা সেতুর সড়ক পথের কাজ। শেয়ার পকেটের কাজ শেষ। শিগগিরই মূল সেতুর কার্পেটিং শুরু। কুমিল্লার পর কক্সবাজারে বাসাবাড়িকে মন্দির ভেবে পবিত্র কোরআন শরীফ রাখার চেষ্টা করে ধর্ম অবমাননায় অভিযুক্ত ইকবাল হোসেন। এমনটাই ধারণা চকরিয়ার নয়াপাড়া গ্রামবাসীর। পরে তার কাছ থেকে কোরআন শরীফটি উদ্ধার করেন স্থানীয়রা। চকরিয়ার খোটাখালী সবুজ পাহাড়ের নয়াপাড়া গ্রাম। সবুজ গাছপালা ঘেরা পাহাড়ের উপরে রয়েছে বেশ কিছু ঘরবাড়ি। সিঁড়ি বেয়ে উঠে যেতে হয় এসব ঘরবাড়িতে। সবুজ পাহাড়ের বাসিন্দা রমজান আলী। গেল 17 অক্টোবর রাত 10টায় নির্বাচনী কার্যক্রম শেষে সিঁড়ি বেয়ে নিজ বাড়িতে যান তিনি। কিন্তু পাহাড়ের চূড়ায় উঠতে বাড়ির গেটের সামনে দেখতে পান কেউ একজন বসে আছেন। পরে চিৎকার করলে রমজান আলীর স্বজনরা ছুটে আসে। এ সময় বসে থাকা ব্যক্তি নিজেকে কুমিল্লার ইকবাল হোসেন বলে পরিচয় দেয়। পরে রোহিঙ্গা মনে করে ইকবালের হাতে থাকা কোরআন শরীফটি নিয়ে নেন স্থানীয়রা। পুরো ঘটনাটি ভিডিও করেন রমজান আলী। আমরা ভিডিওটা সেভ রাখি। আমি চকরিয়া থানা পুলিশে ফোন দিই। উনি আমাকে সহযোগিতা করে আমার কাছ থেকে 25 তারিখে এসে চকরিয়া থানার ওসি মহোদয় এসে আমার কাছ থেকে কোরআন শরীফটা আমি ওনাকে সুপর্দ করি। ইকবালের হাতে কোরআন শরীফ দেখতে পেয়ে নানা প্রশ্ন করেন স্থানীয়রা। তবে কোরআন শরীফটি তার নানার দেয়া এবং ঘর ছেড়ে পালিয়ে এসেছে বলে দাবি করে ইকবাল। এদিকে সংবাদ পেয়ে সবুজ পাহাড় এলাকার বাসিন্দা রমজান আলীর কাছ থেকে কোরআন শরীফটি উদ্ধার করেছে বলে জানিয়েছে পুলিশ। কুমিল্লাতে যে মামলার ইনকোয়ারি অফিসার আছে, উনি আমাদেরকে বার্তা পাঠিয়েছেন। আমরা ওই বার্তার আলোকে মূলত এটা করতে না, আমরা জানতাম না। তো ওই হিসাবে আমরা এটা রিকভারি করে রাখছি। আমরা ওটা কুমিল্লা পাঠাবো। গেল 21 অক্টোবর রাতে সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে ইকবালকে আটক করে পুলিশ। এরপর 22 অক্টোবর সকালে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর করে কক্সবাজার পুলিশ। সময় সংবাদ, কক্সবাজার। এদিকে নোয়াখালীতে প্রধান সড়কে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে সংঘাতে ব্যস্ত রেখেই পরিকল্পিতভাবে গলিতে গলিতে মন্দির ও পূজা মণ্ডপে হামলা চালায় দুর্বৃত্তরা। এমনটাই বলছে পুলিশ। আর মন্দির মণ্ডপের দায়িত্বশীলদের দাবি, নোয়াখালীর চৌমোহনী পৌরসভা এলাকায় সাম্প্রদায়িক সহিংসতার আশঙ্কা থেকেই প্রশাসনের অনুরোধে সকালেই প্রতিমা বিসর্জন দেয়া হয়। এরপরও দুপুরে হামলার সময় সাহায্য চেয়েও পাননি তারা। নোয়াখালী রিপোর্টার সাইফুল্লাহ কামরুলকে সঙ্গে নিয়ে জুলহাস তালুকদারের ক্যামেরায় বখতিয়ার মোল্লার রিপোর্ট। কুমিল্লায় মন্দিরে কোরআন অবমাননার ঘটনা নিয়ে চরম উত্তেজনার একদিন পর 15 অক্টোবর শুক্রবারই সনাতন ধর্মাবলম্বীদের ছিল প্রতিমা বিসর্জন। তাই সংঘাতের আশঙ্কায় পরিস্থিতি নিয়ন্ত্রণে নোয়াখালী চৌমুহনী পৌরসভা এলাকায়ও 150 পুলিশ সহ বিজিবি র্যাব মাঠে নামে। 400-500 লোক আমাদের এই মন্দিরে আক্রমণ করেছে। আমাদের টাকা পয়সা, স্বর্ণ অলংকার, প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল,
সেগুলো আমাদের ধ্বংস করে দিয়েছে। বেগমগঞ্জ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদকের অভিযোগ, মন্দির মণ্ডপ রক্ষায় প্রশাসনের নজর না থাকায় হামলার সময় কোনো সাহায্য পাওয়া যায়নি। প্রশাসনের সহযোগিতা চেয়েছিলাম, কিন্তু প্রশাসনের বিকার আসতেছে শুধু এটাই বলে শান্তি শৃঙ্খলার জন্য যদি উপযুক্ত ব্যবস্থা নিতেন তাহলে আজকে এই ধরনের পরিস্থিতিতে আমরা সম্মুখীন হতাম না। তবে জেলা পুলিশ সুপারের দাবি, মিছিলকারীরা প্রধান সড়কে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যস্ত রাখে। আমরা চেষ্টা করেছি সর্বোচ্চ দিয়ে যে তাদেরকে ঠেকানোর জন্য, কিন্তু তারা এত লোকজন তাৎক্ষণিকভাবে জড়ো হয়ে হাজার হাজার লোক এই পুলিশকে কিন্তু বাধা প্রদান করে, সাথে আমাদের সঙ্গে যারা অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে বাধা প্রদান করে। নোয়াখালীর চৌমুহনী পৌরসভা এলাকায় সাম্প্রদায়িক সহিংসতায় 60টি মন্দির ও 5টি পূজা মণ্ডপে 2 জন নিহত ও আহত হন কমপক্ষে 50 জন। বখতিয়ার মুন্না, সময় সংবাদ, নোয়াখালী। ঘরে ঘরে পুলিশ দেয়া সম্ভব নয় মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সাধারণ মানুষকে নিজ দায়িত্বে সতর্ক থাকতে হবে। সকালে রাজারবাগে কমিউনিটি পুলিশিং ডে এর অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখেন। এ সময় মন্ত্রী আরও জানান, কুমিল্লা সহ বিভিন্ন স্থানে সহিংসতাকারী ও উস্কানিদাতাদের সবাইকে শনাক্ত করা হয়েছে। কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় উস্কানিদাতা ও হামলাকারী সবাইকে শনাক্ত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার রাজারবাগ পুলিশ লাইন্সে কমিউনিটি পুলিশিং ডে 2021 অনুষ্ঠানে অংশ নিয়ে এমনটা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সাধারণ মানুষকে নিজ দায়িত্বে সতর্ক থাকতে বলেনও তিনি। যে ধরনের উস্কানি আসছিল, যে ধরনের ভাবে জনগণকে উদ্বুদ্ধ করেছিল, জনগণকে আকৃষ্ট করেছিল, একটা ভায়োলেন্সের দিকে নিয়ে যাচ্ছিল, এই ঘটনাটা ঘটিয়েছে আর কিন্তু আজকে বের করে নিয়ে আসছে। তাদেরকে চিহ্নিত করা হয়েছে। শান্তি শৃঙ্খলা রক্ষার্থে আমরা তো সব ঘরে ঘরে পুলিশ দিতে পারি না। ঘরে ঘরে যে জনগণ আমাদের আছে তারা যদি সজাগ থাকেন, তারা যদি পুলিশের রিয়েল টাইম ইনফরমেশনটা দিয়ে দেন, তাহলে আমরা অনেক ঘটনার থেকেই বাঁচতে পারি। অনুষ্ঠানে আইজিপি ডক্টর বেনজির আহমেদ বলেন, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইবার অপরাধ বেড়েছে আশঙ্কাজনকভাবে, যা দেশ ও মানুষের নিরাপত্তার জন্য বড় হুমকি। পুলিশকে অবশ্যই এই সাইবার ওয়ার্ল্ডে যে অপরাধ হচ্ছে এবং সাইবার ওয়ার্ল্ড যে হুমকি তৈরি করছে দেশের জন্য, এদেশের মানুষের জন্য, নাগরিকদের নিরাপত্তার জন্য, সেই লক্ষ্যে আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। এদিকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর জোর দিয়ে ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম আশঙ্কা প্রকাশ করে বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় না রাখলে হুমকির মুখে পড়তে পারে দেশের অস্তিত্ব। মুসলমান থাকবে, হিন্দু থাকবে, খ্রিস্টান, বৌদ্ধ, সবাই মিলেই তো আমরা এই সমাজে। একজন আরেকজনের বিপদে তার পাশে যদি না দাঁড়াতে পারি, তাহলে সমাজ তো টিকবে না। সমাজ টিকবে না, সমাজ না টিকলে রাষ্ট্র টিকবে না। অনুষ্ঠানে অংশ নিয়ে কথা সাহিত্যিক ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল পুলিশকে সাধারণ মানুষের সাথে সম্পৃক্ত হয়ে অংশীদারিত্বমূলক পুলিশিং করার আহ্বান জানান। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। একক কোনো সংগঠন কিংবা গোষ্ঠী নয়, সাম্প্রদায়িকতার রুখে দিতে দল মত নির্বিশেষে সবাইকে একসঙ্গে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন শিল্পী কলাকুশলীরা। সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। সাম্প্রদায়িক সহিংসতার পেছনের শক্তিকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান শিল্পীরা। বাবা বললে আর কাউকে আমি ডাকতে পারবো না, কেউ সাড়া দিবে না, এভাবে বাবা চলে যাবে। সাংস্কৃতিক কর্মী অধরা প্রিয়া কদিন আগে হারিয়েছেন বাবা, কিন্তু কোনো স্বাভাবিক মৃত্যু নয়। অধরার বাবাকে বলি হতে হয়েছে সাম্প্রদায়িক সহিংসতার। স্বাভাবিক তাহলে উনি চলে যেত, আমার কোনো কষ্ট ছিল না, কিন্তু এই সাম্প্রদায়িক দাঙ্গার মধ্যে দিয়ে উনি চলে গেছেন, আমি এটা মেনে নিতে পারছি না। অধরার এই প্রশ্নের উত্তর খুঁজতে শনিবার সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে জড়ো হন শিল্পী কলাকুশলীরা। সম্প্রীতি সমাবেশের মাধ্যমে নিন্দা ও প্রতিবাদ জানান সাম্প্রদায়িক সহিংসতার। সাম্প্রদায়িক চিন্তা যারা করে, সাম্প্রদায়িক কথার কোনো ধরনের কোনো ধর্ম নেই, সে মুসলমানও না ও হিন্দুও না, কোনো ধর্মের কিছু না। আমরা প্রতিবাদগুলো করছি শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক ভাবে, কিন্তু আমার কাছে মনে হয় মূল আন্দোলনটুকু তৈরি করা উচিত সারা বাংলাদেশের মধ্যে। দেশটা সম্প্রীতির দেশ, এই দেশটা মুক্তিযুদ্ধের চেতনার দেশ, এটা জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শের দেশ,
এই দেশটাকে আমরা ধ্বংস হতে দিতে চাই না। এই ঘটনাকে পুঁজি করে রাজনৈতিক দলাদলি বন্ধের আহ্বান জানান শিল্পীরা। এমন অপকর্মের প্রতিবাদে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। একটা অপূর্ব সুন্দর সুজল সুফলা বাংলাদেশ, এই বাংলাদেশকে আমরা সুন্দর রাখতে চাই। আর সাম্প্রদায়িক বিনষ্টকারীদের বিরুদ্ধে আমরা সবাই মিলে আজ এক হয়ে তীব্র নিন্দা জ্ঞাপন করছি। আসলে সাম্প্রদায়িকতা আমাদের মগজে, আমরা বলি না মগজ ধরাই করতে হবে। এই মগজ ধরাই যদি আমরা করতে না পারি তাহলে সাম্প্রদায়িকতা কখনো দূর হবে না। বিগত বছরগুলোতে ঘটে যাওয়া সাম্প্রদায়িক সহিংসতার বিচার না হওয়ার সমালোচনা করেন শিল্পীরা। বলেন, বিচারহীনতার সংস্কৃতি চলতে থাকলে রুখে দেওয়া যাবে না ষড়যন্ত্র। এখন সময় আছে বাংলাদেশকে রুখে দাঁড়াতে হবে অসাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে, এই সমস্ত পশুদের বিরুদ্ধে। এটা অমোঘ সত্য যে এই দেশে সহিংসতা এবং উগ্র সাম্প্রদায়িকতার কোনো জায়গা নেই। বাংলার মাটিতে সকল ধর্মের সকল মানুষের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার করেন সংস্কৃতি কর্মীরা। দেখতে তুমি আমার মতই, তোমার মতই আমি, তবুও কেন পরস্পরে যুদ্ধে আমরা নামি। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। বিএনপি আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ হয়ে এখন সাম্প্রদায়িক শক্তিকে সরকারের বিরুদ্ধে উস্কে দিচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে তার সরকারি বাসভবনে এক ব্রিফিংয়ে তিনি কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, আওয়ামী লীগ পরমত সহিষ্ণু রাজনৈতিক দল বলেই বিএনপি এখনও রাজনীতি করতে পারছে। সরকারের পায়ের নিচে নাকি মাটি নেই, গত এক যুগ ধরে বিএনপির একথা আমরা বহুবার শুনে আসছি। আসলে সরকার নয়, বিএনপিরই পায়ের নিচে মাটি নেই। বিরোধী দল গণতন্ত্রের পথে বারবার বাধা সৃষ্টি করছে এবং তারা আন্দোলন নির্বাচনে ব্যর্থ হয়ে এখন তারা সাম্প্রদায়িক শক্তিকে দেশ ও সরকারের বিরুদ্ধে উস্কানি দিচ্ছে। দেশে গণতন্ত্র আছে বলেই তো বিএনপি সরকারের সমালোচনা করতে পারছে। মানুষ বর্তমান সরকারের পরিবর্তন চায় দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। দুপুরে হোটেল সোনারগাঁওয়ে এক অনুষ্ঠানে তিনি বলেন, দেশের জনগণ পরাজয় কখনোই মেনে নেয় না। আমরা অবশ্যই বেরোতে পারব, কারণ এই দেশের মানুষ কখনোই পরাজয় বরণ করেনি। আপনি যদি দেখেন, ভাষা আন্দোলন থেকে শুরু করে 69-এর গণ অভ্যুত্থান থেকে শুরু করে 71-এর স্বাধীনতা যুদ্ধ শুরু করে 90-এর যে আপনার স্বৈরাচার বিরোধী আন্দোলন, সব কিছুর মধ্যে দিয়ে দেখবেন যে মানুষ যখন জেগে উঠেছে তখন কিন্তু আপনার অবশ্যই তাদেরকে পরাজয় বরণ করতে হয়েছে। আমি বিশ্বাস করি যে পরিবর্তন আসবে এবং পরিবর্তন হবেই অবশ্যই। হতাশ হওয়ার কোনো কারণ নেই। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিশেষ ক্যাম্পেইনে করোনা টিকা নিয়ে 18% মানুষই নেননি দ্বিতীয় ডোজ। এর জন্য ভ্যাকসিন ব্যবস্থাপনা আর প্রচারণার ধরন নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, যারা দ্বিতীয় ডোজ পাননি নিয়মিত কেন্দ্র থেকে যে কোনো সময় তারা টিকা নিতে পারবেন। ফারুক ভুঁইয়া রবিনের রিপোর্ট। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে গত 28 সেপ্টেম্বরের বিশেষ ক্যাম্পেইনে যারা কোভিড টিকার প্রথম ডোজ নিয়েছিলেন, 1 মাসের ব্যবধানে বৃহস্পতিবার সারা দেশে তাদের দেওয়া হয় দ্বিতীয় ডোজ। তবে ওই দিন প্রায় সব কেন্দ্রেই উপস্থিতি ছিল তুলনামূলক কম। বিশেষ ক্যাম্পেইনে প্রথম ডোজ পেয়েছিলেন 66,25,123 জন। তবে দ্বিতীয় ডোজ দেওয়ার দিন বৃহস্পতিবার টিকা নেন 54,44,166 জন। অর্থাৎ প্রথম দিনে দ্বিতীয় ডোজের বাইরে থাকেন 11,81,000 বা 18% মানুষ। এই অবস্থায় টিকা ব্যবস্থাপনা আর প্রচারণার ধরন নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। প্রথম একটা ঢাক ঢোল পিটায় করলাম, পরে যে সেকেন্ড ডোজ নেওয়ার বেলা তখন কি এইরকমই গভর্নমেন্টের তরফ থেকে এইরকমই উৎসাহ ছিল? জনসাধারণ যদি উদ্বুদ্ধ না হয়, যে রিলামও করে, তাহলে আমাদের গভর্নমেন্ট মেশিনারিকে তাদের দোরগোড়ায় যেতে হবে, তাদেরকে খুঁজে খুঁজে বের করে তাদেরকে ভ্যাকসিন দিতে হবে। তবে স্বাস্থ্য অধিদপ্তর বলছে, বৃহস্পতিবার যেসব কেন্দ্রে ইপিআই টিকা কার্যক্রম ছিল সেসব কেন্দ্রের দ্বিতীয় ডোজ দেওয়া হয় শনিবার। সে কারণেই বৃহস্পতিবার সবাই দ্বিতীয় ডোজের আওতায় আসেননি। বৃহস্পতিবার আমাদের সারা দেশেই অনেক জায়গায় টিকা কেন্দ্র থাকে, নিয়মিত টিকা কেন্দ্র। কাজে সেখানে তখন আমরা তো আর এই কোভিডের টিকা দিতে পারি নাই, সেখানে আজকে শনিবারে দিবে। টিকা আগে দেওয়া যাবে না, পরে দেওয়া যাবে, কোনো অসুবিধা। মনে করেন শেরপুর উপজেলা বা ঝিনাইগাতি উপজেলার মানুষরা আজকে নিতে পারে নাই ওই ইউনিয়নে,
সে যদি আমার সে ঝিনাইগাতি উপজেলায় আসে কালকে পরশু সেদিনই দিয়ে দিব আমরা। আজকে পর্যন্ত আমরা কেন্দ্রে থাকবো, কিন্তু কালকে থেকে আর আমরা কেন্দ্রে যাব না, তখন উপজেলায় এসে নিতে হবে। বিশেষ ক্যাম্পেইনের সময় কেউ দ্বিতীয় ডোজ নিতে না পারলে পরে নিজ এলাকায় নিয়মিত কেন্দ্র থেকে টিকা নিতে পারবেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ফারুক ভাইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। বই-উৎসবের আর মাত্র 60 দিন বাকি থাকলেও বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। অর্ধেক বই ছাপানোর চুক্তি হয়নি এখনো পর্যন্ত। অভিযোগ উঠেছে পছন্দের প্রতিষ্ঠানকে কাজ দিতে গিয়েই বই উৎসবকে হুমকির মুখে ফেলেছে এনসিটিবি। তবে এনসিটিবি বলছে নির্ধারিত সময়ের মধ্যেই পৌঁছে যাবে পাঠ্যপুস্তক। শাকির আহমেদের রিপোর্টে বিস্তারিত। 2010 সাল থেকে বছরের প্রথম দিন কোটি কোটি শিক্ষার্থীর হাতে পাঠ্যপুস্তক তুলে দিয়ে সারা বিশ্বে এক অনন্য নজির স্থাপন করেছে বাংলাদেশ। এমনকি মহামারীর বছরেও ধারাবাহিকতা অব্যাহত ছিল। অথচ নতুন বছরের 1 জানুয়ারি 4 কোটি শিক্ষার্থী নতুন বই পাবে কিনা এ নিয়ে তৈরি হয়েছে জটিলতা। 2022 সালের প্রাথমিক পর্যায়ের 10 কোটি বইয়ের মধ্যে এখন পর্যন্ত ছাপানোর কাজ শেষ হয়েছে মাত্র 30% পাঠ্যপুস্তকের। আর মাধ্যমিক পর্যায়ের 25 কোটির মধ্যে 10% ছাপানোর কাজ কেবল শুরু হয়েছে। হাতে মাত্র 2 মাস সময়। মাধ্যমিক স্তরের অর্ধেক বই ছাপাতে এখন পর্যন্ত কোনো চুক্তি হয়নি। প্রক্রিয়া অনুযায়ী চুক্তির পর হবে নোটিফিকেশন অফ অ্যাওয়ার্ড। এরপর 70 দিন সময় পাবেন ছাপাখানার মালিকরা। আজকে থেকে ওদের আমার হাতে তো 70 দিন নেই, তা আরো ধরেন 15 দিন পরে তারা ওয়ার্ক অর্ডার পাবে, কাজ শুরু করবে। কিভাবে এই শিক্ষাবর্ষের প্রথম দিনে বই দেওয়া সম্ভব? কোনোভাবেই সম্ভব নয়। অভিযোগ উঠেছে প্রাথমিক স্তরের 10 কোটি বইয়ের মধ্যে একটি মুদ্রণ প্রতিষ্ঠানকেই 3 কোটি বইয়ের ছাপার কাজ দিতে গিয়ে যত বিপত্তি। এই টেন্ডারের শর্তটি পরিবর্তন করে লক্ষ লক্ষ কোমলমতি ছাত্রছাত্রীকে জিম্মি করে একটি মাত্র প্রতিষ্ঠানকে লাভবান করার জন্য এই ডিলেটা হলো। দরপত্রে বারবার শর্ত পরিবর্তন সহ নানা কারণে ছাপানোর কাজে দেরি হচ্ছে স্বীকার করলেও এনসিটিবির দাবি বছরের প্রথম দিনেই বই পাবেন শিক্ষার্থীরা। জানুয়ারি 1 তারিখে তাদের হাতে বই আমরা পৌঁছে দিব এবং সেটার জন্য কোনো দুশ্চিন্তা বা দ্বিধাগ্রস্ত হওয়ার কিছু নেই। প্রাথমিক পর্যায়ের 32% বই ছাপানো শেষে জেলা ও উপজেলা পর্যায়ে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে এনসিটিবির পক্ষ থেকে জানানো হলেও মাধ্যমিক পর্যায়ের বই ছাপানোর অগ্রগতি নিয়ে কিছুই জানাতে পারেনি তারা। 2022 সালে দেশের 4 কোটি শিক্ষার্থীর হাতে 35 কোটি বই তুলে দেওয়ার মাধ্যমে এবারের বই উৎসব উদযাপনের পরিকল্পনা করছে সরকার। তবে এনসিটিবির বারবার দরপত্র আহ্বান ও সংশোধন সহ নানা জটিলতায় ঠিক সময়ে বই ছাপার কাজ শেষ হবে কিনা এ নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। করোনাকালে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বহু শিক্ষার্থী ঝরে পড়লেও তার হিসেব সরকারের কাছে নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। সকালে চাঁদপুরে শিল্পকলা একাডেমিতে এক সমাবেশে তিনি আরও বলেন, ঝরে পড়া এবং বাল্যবিয়ের শিকার শিক্ষার্থীদের আবারও স্কুলে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। আমরা এই এখনো ঠিক বলতে পারছি না আসলে কত সংখ্যক ঝরে পড়েছে। যাদের একটু আর্থিক সমস্যা আছে, ছেলে মেয়েকে হয়তো কাজে লাগিয়ে দিয়েছে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে কারো কারো হয়তো বাল্য বিয়ে হয়ে গেছে। তারপরেও আমরা চেষ্টা করছি যে যাদের বাল্য বিয়ে হয়ে গেছে সেই মেয়েরা যেখানেই থাকুক তারা যেন স্কুলে ফেরত আসে এবং তাদের সেই পড়াশোনার সুযোগ সেটি তৈরি করে দিতে শিক্ষকদেরকেও বিশেষভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। পদ্মা সেতু চলাচল উপযোগী করতে কাজ চলছে পুরোদমে। ইতোমধ্যে সড়ক পথের শেয়ার পকেটের কাজ শেষ হয়েছে। 4 লেন সেতুর মাঝখানে ডিভাইডার 4 কিলোমিটার সম্পন্ন হয়েছে। আর মূল সেতুর কার্পেটিং শুরু হবে শিগগিরই। নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। স্বপ্নের পদ্মা সেতু যান চলাচলের উপযোগী করতে চূড়ান্ত পর্যায়ের কাজ চলছে। 6.15 কিলোমিটার দীর্ঘ সেতুর সড়ক পথের 5,834টি শেয়ার পকেটই সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকেলে 2 নম্বর মডিউলের সবশেষ 27টি শেয়ার পকেটের ঢালাই শেষ হয়। 4 লেন সেতুর মাঝখানে ডিভাইডার এরই মধ্যে 4 কিলোমিটার তৈরি হয়েছে। নিচতলায় সেতুর গ্যাস লাইন স্থাপন কাজ
জাজিরার পাশাপাশি মাওয়া প্রান্তেও চালু হচ্ছে। আর শুষ্ক মৌসুম শুরু হতেই মাওয়া প্রান্তে নদী শাসনের কাজ গতি পেয়েছে। ড্রেজিং ডিজাইন লেভেলে হয়ে গেলে ওখানে অ্যাপ্রনে বস্তা ফেলবে, স্লোপে বস্তা ফেলবে, স্লোপে পাথর ফেলবে, আর আপার স্লোপে ব্লক বিছাবে। দুইটাই ইনশাল্লাহ সামনের সিজনে শেষ হয়ে যাবে। জাজিরা প্রান্তের ভায়াডাক্টের 120 মিটার এলাকায় কার্পেটিং হয়েছে। মূল সেতুর কার্পেটিং শুরু হবে শিগগিরই। ওয়াটারপ্রুফিং হয়ে গেলে সিকোয়েন্সিয়ালি চলতে থাকবে কাজ। এখন ওয়াটারপ্রুফিং চলবে, ওইটার কাজ চলবে, এইভাবে রেগুলারলি শুরু হয়ে যাবে। আর সেতুটি যানবাহন চলাচলের জন্য খুলে দিতে দ্রুত কাজ চলছে বলে জানালেন প্রকল্প পরিচালক। 3টা লেয়ারে 4 মিলিমিটার আমাদের হবে। এটা দেওয়ার পরে তখন আমরা ফার্স্ট লেয়ার অ্যাসফল্ট করব, সেকেন্ড লেয়ার অ্যাসফল্ট করব, তারপরে পর্যায়ক্রমে রোড মার্কিং আর তার লাইটিং টাইটিংয়ের কাজগুলো হবে। তো এটা আশা করছি 3 থেকে 4 মাসের মধ্যেই 2 লেয়ারে এটা কমপ্লিট করা সম্ভব হবে। সেতুর রেলিংয়ে 6473টি প্যারাপেট ওয়াল স্থাপন হয়ে গেছে, বাকি মাত্র 1380টি। পদ্মা সেতুর সার্বিক অগ্রগতি 88%, আর মূল সেতুর অগ্রগতি 95%। মুন্সিগঞ্জের মাওয়া থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে উল্টে যাওয়া ফেরি ও যানবাহন উদ্ধারে ৪র্থ দিনের মতো চলছে অভিযান। যোগ দিয়েছে উদ্ধারকারী জাহাজ রুস্তম। তবে ডুবে যাওয়া অধিকাংশ যানবাহন উদ্ধার করে তীরের কাছাকাছি আনলেও এখনও পানিতেই আছে সেগুলো। এ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন যানবাহনের শ্রমিক ও ব্যবসায়ীরা। মানিকগঞ্জ থেকে মোহাম্মদ ইউসুফ আলীর তথ্য ও রমজান আলীর ছবি নিয়ে রিপোর্ট। পাটুরিয়া ঘাটে পানির নিচে ডুবে আছে ছোট বড় 11টি যানবাহন। এর মধ্যে 9টি যানবাহন উদ্ধার করে তীরের কাছাকাছি রাখলেও এখনও পানি থেকে ওঠানো হয়নি। এতে যানবাহন সহ নষ্ট হচ্ছে পণ্য। এ নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন যানবাহনের মালিক ও শ্রমিক সহ সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। আমাদের গাড়ির আজকে 4 দিন ধরে পানিতে পড়ে রয়েছে, 7 কিলোটন লোড করছে ফিট। অতি তাড়াতাড়ি আমার গাড়িটি পানি থেকে উপরে তোলার ব্যবস্থা করুন। ফেরিটি ডুবে যাওয়ার জন্য এর চালক ও সহকারীর গাফিলতিকেই দায়ী করছেন ব্যবসায়ী পরিবহন মালিকরা। এছাড়া ফিটনেসবিহীন ফেরি পরিচালনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দুষছেন তারা। দাবি জানিয়েছেন ক্ষতিপূরণের। এটা তাদের গাফিলতির জন্যই এই দুর্ঘটনা, এত বড় দুর্ঘটনা। মালামালের মূল্য, গাড়ির ক্ষয়ক্ষতি, অর্থনৈতিক ভ্যালু নির্ণয় করে উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করতে। জাহাজ হামজা দিয়ে ডুবে যাওয়া ফেরি সহ যানবাহন উদ্ধার করা সম্ভব না হওয়ায় শনিবার সকাল থেকে অভিযানে যোগ দিয়েছে জাহাজ রুস্তম এবং হামজা দ্বারা 2টি ভেহিকেল একটা জাহাজের ভিতরে অর্থাৎ ফেরির ভিতরে, একটা বাইরে আছে, ওইটাকে উদ্ধার করব এবং যে 5টাকে আমরা কিনারে রেখেছিলাম সেইগুলো আজকে উত্তোলন করে উদ্ধার কাজ শেষ করব। গত বুধবার ফিটনেসবিহীন পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরিবহরের আমানত শাহ ফেরি পাটুরিয়া 5 নম্বর ফেরিঘাটে 17টি বড় যানবাহন ও কয়েকটি মোটরবাইক নিয়ে ডুবে যায়। সময় সংবাদ, মানিকগঞ্জ। দুপুরের সময় আরও থাকছে। ই কমার্স প্রতিষ্ঠান আদিয়ান মার্টের সিইও সহ 4 জন গ্রেফতার। প্রায় 8 কোটি টাকা আত্মসাতের অভিযোগ। চুয়াডাঙ্গা ও খুলনায় র্যাবের অভিযান। জলবায়ু সম্মেলনে যোগ দিতে আগামীকাল স্কটল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন এক সংবাদ সম্মেলনে কথা জানান। 1 নভেম্বর স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠেয় আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া লন্ডন ও ফ্রান্স সফরকালে দেশটির রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে শেখ হাসিনার দ্বিপাক্ষিক বৈঠক হবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। ক্লাইমেট ভালনারেবল ফোরামের বর্তমান সভাপতি হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল আসন্ন COP26 শীর্ষ সম্মেলনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমরা আশা করছি। আগামী 9 থেকে 13 নভেম্বর তারিখে মাননীয় প্রধানমন্ত্রী ফ্রান্সে দ্বিপাক্ষিক সরকারি সফর করবেন। ইউনেস্কোর বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। ফ্রান্সের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী এদের সাথে মাননীয় প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক আয়োজন করা হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে হেরে T20 বিশ্বকাপ থেকে বিদায় অনেকটাই নিশ্চিত টাইগারদের। তবে আরও 2 ম্যাচ রয়েছে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
দলের সবশেষ খবর জানাতে সংযুক্ত আরব আমিরাত থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাজিদ মুস্তাহিদ। সাজিদ, ইমদাদ, বাংলাদেশের বিশ্বকাপ মিশন কিন্তু এখন বলা যায় শেষের পথে, কারণ আমরা জানি গতকালই বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে গেছে। এখনও দুটো ম্যাচ বাকি আছে, তবে এই ম্যাচ দুটোতে বাংলাদেশ যে জিতবে এমন মানুষ, মানে এরকম আশা দেখছে এমন মানুষও কিন্তু খুব কম। তার উপর আমরা জানি দলে বেশ কিছু ইনজুরি সমস্যা আছে। নুরুল হাসান সোহান আমরা জানি গতকালকে ম্যাচটি খেলেননি, তিনি এর আগে কিন্তু ইংল্যান্ড ম্যাচের আগের দিন তিনি চোট পেয়েছিলেন। গতকালকের ম্যাচে বোলিংয়ের সময় কিন্তু গ্রোইনে কিছুটা ব্যথা পেয়েছেন সাকিব আল হাসান, যার কারণে তিনি ওপেনিংয়ে কিন্তু নেমেছিলেন। অনেকের মনে প্রশ্ন ছিল সাকিব আল হাসান কেন ওপেনিং করলেন। মূল কারণটা কিন্তু ছিল যে তিনি চাচ্ছিলেন যে তার ব্যথাটা বাড়ার আগেই তিনি ব্যাটিংয়ে তার যতটুকু পারেন সেই কন্ট্রিবিউটটা যেন তিনি করে রাখতে পারেন। এই কারণেই কিন্তু সাকিব আল হাসান তার টি-20 ক্যারিয়ারে প্রথমবারের মতো গতকালের ম্যাচে ওপেনিং করেছিলেন। বাংলাদেশ দলের যে অবস্থা, যেটা আসলে গত কয়েকদিন ধরে আমরা জানি যে ব্যাপক সমালোচনার সম্মুখীন দল, তাদের কর্মকাণ্ড, একই সঙ্গে মাঠের বাইরে থেকে অনেক রকম সমালোচনাও কিন্তু হচ্ছে। তো সব কিছু মিলিয়ে বাংলাদেশের কিন্তু একটা জয় খুব দরকার ছিল। গতকালকের ম্যাচে এত ক্লোজ গিয়ে হেরে যাওয়া তো কিন্তু স্থানীয় যারা বাংলাদেশি আছেন তাদের সাথে আমাদের দেখা হলেই তারা তাদের যে কষ্ট পেয়েছে তারা বাংলাদেশের এমন হারে, সেটা তারা আমাদের সাথে শেয়ার করছেন, বলছেন। বাংলাদেশ দলের কথা জানাতে চাইব যে বাংলাদেশ দলের ইনজুরি একটা কনসার্ন আছে, তবে যেহেতু নেক্সট ম্যাচ আবুধাবিতে আগামী 2 নভেম্বর, মাঝখানে কিন্তু 3 দিনের একটা গ্যাপ আছে বাংলাদেশ দলের। এই 3 দিনের মধ্যে আজকে এবং আগামীকাল দুদিনই কিন্তু বাংলাদেশ দল বিশ্রামে কাটাবে বলে আমাদেরকে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, এবং কোনো অ্যাক্টিভিটিসও নেই। সব ক্রিকেটাররা কিন্তু টানা ম্যাচের মধ্যে আছেন। যদি বলি 17 থেকে গতকাল 29 তারিখ 12 দিনের মধ্যে 6টি ম্যাচ কিন্তু বাংলাদেশ দল খেলেছে। এটা আসলেই ফরম্যাট টি-20 হলেও কিন্তু এখানে খুব হাই ইন্টেন্স ম্যাচ হয় আমরা জানি, এবং ওয়ার্ল্ড কাপের ম্যাচ মেন্টাল এবং ফিজিক্যাল সব দিক থেকে কিন্তু ক্রিকেটারদের একটা বিশ্রামের দরকার ছিল, এবং সে কারণেই আসলে ক্রিকেটাররা আজকে এবং আগামীকাল বিশ্রামে থাকবেন। একই সঙ্গে আরেকটা তথ্য জানিয়ে শেষ করবো ইমদাদ, যে আমরা চেষ্টা করছি টিম ম্যানেজমেন্টের বা টিম ডক্টরের সাথে কথা বলার। অ্যাকচুয়ালি দলের পরের যেহেতু দুটো ম্যাচ বাকি আছে, সেই ম্যাচগুলোতে সাকিবকে পাওয়া যাবে কিনা বা সোহানের ফিট হতে কতদিন লাগবে। তো আমার কাছে দুবাই থেকেই ছিল সবশেষ খবর। দুবাই থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী সাজিদ মুস্তাহিদ। রাজধানীতে নারীদের জন্য বিআরটিসির 17টি বাসের 13টি বন্ধ হয়ে গেছে। অন্যান্য গণপরিবহনে অল্প সংখ্যক আসন সংরক্ষিত থাকলেও তা চাহিদার তুলনায় খুবই কম। বিআরটিসির দাবি, যাত্রী সংকটে বন্ধ করা হয়েছে বাসগুলো। একদিকে গণপরিবহন সংকট, অন্যদিকে বিআরটিসির বাসও বন্ধ। সব মিলিয়ে নারী যাত্রীদের ভোগান্তি চরমে। নাজমুস সালেহের প্রতিবেদন। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পর বাস দেখলেই শুরু হয় এমন হুড়োহুড়ি। প্রায় 2 কোটি মানুষের শহর ঢাকায় এমনিতেই গণপরিবহনের সংকট, তার উপর কর্মজীবী নারীদের জন্য নামমাত্র সুযোগও নেই। পুরুষ যাত্রীদের সঙ্গে ধাক্কাধাক্কিতে অনেক সময় বাস তো মেলেই না, বিভিন্ন রকম হেনস্থার শিকারও হন অনেকেই। ধাক্কাধাক্কি করে ওঠা তো সম্ভব না মেয়েদের পক্ষে, এই জন্য উঠলাম না। এখন পরের বাসের জন্য অপেক্ষা করব, অফিসে দেরি হয়ে যাবে। অনেক ভিড় থাকে, ঘাটাঘাটিতে উঠতে পারি না আমরা। আবার যুদ্ধ শেষে বাসে উঠলেও আসনের অভাবে দাঁড়িয়েই থাকতে হয় নারী যাত্রীদের। গণপরিবহনগুলোতে নারীদের জন্য আছে খুবই অল্প সংখ্যক আসন। গাদাগাদি করে অনেক ঝক্কি ঝামেলা নিয়েই গন্তব্যে যেতে হয় তাদের। সবার জায়গায় হয় না, দেখবেন তো অনেক মহিলা দাঁড়ায় আছে। নারী সিটের সংখ্যা যদি আর একটু বাড়ানো হয়, আমার কাছে মনে হয় যে ব্যাপারটা ভালো হয়। এই সমস্যার কথা মাথায় রেখে 17টি নারী বাস চালু করে বিআরটিসি, যার 13টি এখন বন্ধ। তালতলা, নতুন বাজার, মিরপুর, মোহাম্মদপুর রুটে চালু আছে মাত্র 4টি বাস। প্রতিটির গন্তব্যই মতিঝিল। কয়েক লাখ কর্মজীবী নারীর এই শহরে স্বল্প সংখ্যক বাসও থাকে কানায় কানায় পূর্ণ। আসন সংকটের কারণে এই বাসেও যেন ভোগান্তির শেষ নেই তাদের। সব বাসেই যেন আমরা সিট বসে যেতে পারি, এইটাই চাই। বিআরটিসি নারী বাস তো সংখ্যায় কম, আমরা ভিড় ঠেলাঠেলি করে ওঠা, এটা তো অনেক কষ্ট। অথচ বিআরটিসির দাবি, যাত্রী সংকটের কারণে বাসগুলো বন্ধ করা হয়েছে। 4টা বাস আমার এখন চলে, 4টা বাসে কিন্তু আমার লসে চলতেছে। যদি আমাদের লসও হয়, তবু কিন্তু আমরা মহিলা সার্ভিসটা কিন্তু আমরা অব্যাহত রাখবো, এবং দিন দিন আমরা এটা বৃদ্ধি করব। বেসরকারি পর্যায়ে দোলনচাপা নামে মাত্র 2টি নারী বাস চালু রয়েছে, যা সপ্তাহে 6 দিন মিরপুর টু মতিঝিল রুটে যাতায়াত করে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। ই কমার্স প্রতিষ্ঠান আদিয়ান মার্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা সহ 4 জনকে গ্রেফতার করেছে র্যাব 6। প্রায় 8 কোটি টাকা আত্মসাতের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।
গতকাল রাতে খুলনা ও চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র্যাব। সকালে ঝিনাইদহ র্যাব ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে র্যাবের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ শরীফুল আহসান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। র্যাব জানায়, আদিয়ান মার্ট লিমিটেড নামে ই-কমার্স প্রতিষ্ঠান গঠন করে বিভিন্ন লোভনীয় অফার দিয়ে গ্রাহকদের আকৃষ্ট করত তারা। পণ্য সরবরাহের নাম করে ৮ কোটি টাকা আত্মসাৎ করে তারা। প্রতারণার অভিযোগ এনে শুক্রবার এক গ্রাহকের করা মামলার ভিত্তিতে অভিযানে নামে র্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিগণ জানায়, ই-কমার্স প্রতিষ্ঠান আদিয়ান মার্ট লিমিটেডের ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন মানুষের নিকট হতে স্বল্প মূল্যে বিভিন্ন পণ্য সরবরাহ করার লোভ দেখিয়ে টাকা আত্মসাৎ করে আসছে। আদিয়ান মার্ট লিমিটেডের নামে আরও অনেক অভিযোগ পাওয়া যাচ্ছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে ৩ জন আহত হয়েছেন। ঘটনার পর ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানবো, সেখানে আছেন সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস। সরাসরি যাব তার কাছে। পার্থ, ধন্যবাদ। আমরা এখন আছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। আজকে সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ছাত্রলীগের দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষের জেরে ৩ জন আহত হয়েছে। এর মধ্যে আকিব নামে একজন দ্বিতীয় বর্ষের ছাত্র গুরুতর আহত হয়েছে। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। আসলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বারবারই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ছাত্রলীগের যে বিবাদমান দুটি গ্রুপ রয়েছে, সেই দুটি গ্রুপের মধ্যে বারবারই সংঘর্ষের লিপ্ত হয়। গতকাল রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজের ছাত্রাবাসে ছাত্রলীগের যে দুটি গ্রুপ রয়েছে তাদের মধ্যে কাটাকাটির এক পর্যায়ে মারামারির ঘটনা ঘটে। এই সময় কিন্তু 2 জন আহত হয় এবং সেই ঘটনার রেস ধরে আজকে কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজ উত্তপ্ত হয়ে ওঠে। সেক্ষেত্রে চট্টগ্রাম মেডিকেল কলেজের হাসপাতালের সামনে দুই গ্রুপের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়, ধাওয়া পাল্টা দেওয়া হয়। এরপর তা সংঘর্ষের রূপ নেয় এবং সে ঘটনায় একজন শিক্ষার্থী আকিব সে গুরুতর আহত হয়। এছাড়া আরও 2 জন শিক্ষার্থী আহত হয়েছিল। তারা চিকিৎসা নিয়ে বর্তমানে তারা তাদের হোস্টেলে অবস্থান করছেন। সেক্ষেত্রে আমরা পুলিশ প্রশাসন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষের সাথে কথা বলেছিলাম। তারা আমাদেরকে জানিয়েছে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজের যে কাউন্সিল রয়েছে তারা এই মুহূর্তে সভায় বসেছেন যে কি ব্যবস্থা নেওয়া যায়, যেহেতু বারবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ছাত্রলীগের দুটি গ্রুপ সংঘর্ষে লিপ্ত হচ্ছে। সেক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া যায় সে বিষয়ে কিন্তু পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা রয়েছে তারা সবাই মিলে কিন্তু এখন সিদ্ধান্তে বসেছেন। তবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের যে বিবাদমান দুটি গ্রুপ রয়েছে এর মধ্যে একটি হচ্ছে সাবেক সিটি মেয়র আজব নাসির উদ্দিনের অনুসারী গ্রুপ এবং বর্তমান শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নোফেলের অনুসারী দুটি গ্রুপ। মহিবুল হাসান চৌধুরী নোফেলের অনুসারীর যারা রয়েছেন তারা আমাদেরকে অভিযোগ করে বলেছেন তাদের উপর সাবেক মেয়রের অনুসারীরা অতর্কিত আজকে সকালে হামলা করে এবং সেই ঘটনায় তাদের দ্বিতীয় বর্ষের যে শিক্ষার্থী আকিব সে গুরুতর আহত হয়েছে। অতর্কিতভাবে তাদের উপর দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজের সামনে কিন্তু হামলায় লিপ্ত হয়। তবে আমরা দেখেছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কিন্তু বারবার ছাত্রলীগের এই দুটি গ্রুপ বিবাদমান দুটি গ্রুপ তারা সংঘর্ষে লিপ্ত হচ্ছে। সেক্ষেত্রে চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ বলছেন দুটি গ্রুপের সাথে কিন্তু 5 জন করে তাদের সদস্য ডাকা হয়েছিল এবং তাদের সাথে কথা বলা হয়েছে যাতে আর কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা সৃষ্টি না করে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজের সামনে থেকে এখানকার সর্বশেষ খবর। চট্টগ্রাম মেডিকেল কলেজের সামনে থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস। আগাম খবর না পাওয়ায় এবারের স্মরণকালের ভয়াবহ ঢলের গ্রাস থেকে গবাদি পশু, আসবাবপত্র সহ সংসারের কিছুই রক্ষা করতে পারেননি নীলফামারীর তিস্তা পাড়ের মানুষ। পানি নেমে গেলেও 10টি ইউনিয়ন জুড়ে ক্ষতচিহ্ন রেখে গেছে ঢল। ভেসে যাওয়া বাড়িঘর হারিয়ে এখনও তাঁবুর নিচে দুর্বিষহ জীবন কাটাচ্ছে প্রায় 7,500 পরিবার। নীলফামারী থেকে শাকির হোসেন বাদলের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। গত 17 অক্টোবর 12 ঘন্টার তীব্র ঢলে তিস্তা ব্যারেজের ফ্ল্যাট বাইপাস ছাড়াও ডান্তির বাঁধের 6টি স্থান ধসিয়ে তীব্র স্রোত লণ্ডভণ্ড করে দিয়েছে সবকিছু। ফসলি জমি, বাগানের গাছপালা ও রাস্তাঘাট হয়েছে তছনছ। ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি, ভেসে গেছে গরু, ছাগল, আসবাবপত্র ও হাঁড়ি পাতিল। দেখি যে নদীর পানি অন্যরকম ভাবে স্রোত শুরু হয়েছে। দেখতে দেখতে নিমিষের মধ্যে পাড়টা ভাঙলো আমার বাড়ির সামনে একদম। এমন তীব্রতা এর পূর্বে আমরা কোনোদিন দেখিনি। জীবনটা নিয়ে কোনো রকম রাস্তার উপরে উঠছি। জনপ্রতিনিধিদের অভিযোগ, অন্যান্যবার আগে থেকে পানি উন্নয়ন বোর্ড সতর্ক করলেও এবার কিছুই জানায়নি। তাই নদীপাড়ের বেশিরভাগ মানুষ তাদের সম্পদ রক্ষা করতে পারেনি। সতর্কতামূলক কোনো প্রকারের সিমটম তারা দেয়নি। ব্রিজের সমস্ত
কপাট একত্র খুলে যখন দিয়েছে তখন প্রায় 5 ফিট 6 ফিট উঁচু হয়ে পানিটা ধেয়ে একবার এসে প্রবেশ করছে। পানি উন্নয়ন বোর্ড জানায় রেডিও লিংকের মাধ্যমে ঢল বা পানি বাড়ার খবর সাধারণত গজলডোবা ব্যারেজের কন্ট্রোল রুম থেকে তিস্তা ব্যারেজের কন্ট্রোল রুমকে আগাম জানিয়ে থাকে, কিন্তু এবার পানি বৃদ্ধির আকস্মিকতার কারণে খবর দিতে দেরি হয়। ভেঙে যাওয়া বাঁধ সংস্কারে উদ্যোগ নেওয়া হয়েছে। ভারতে প্রবল বৃষ্টিপাত হয়েছে, মেসেজটা আমরা পাইনি। 8 থেকে 10 দিনের মধ্যেই কিন্তু আমরা মেরামত করে ফেলতে পারবো। উপজেলা প্রশাসন জানিয়েছে ঢলের কবলে পড়া পরিবারগুলোকে উদ্ধার করে বাঁধের ওপর তাঁবু টানিয়ে আশ্রয় দেওয়া হয়েছে। দুর্যোগ পরবর্তী তাদের পুনর্বাসনের ব্যবস্থাও করা হবে। ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিকভাবে টিকে রাখার জন্য তাদের মাঝে শুকনা খাবার বিতরণ করা হয়, যাতে তারা সার্ভাইভ করতে থাকে, এবং মেডিকেল টিম গঠন করে থাকি যাতে তারা নিরাপদ স্বাস্থ্য সেবাও পেয়ে থাকে। সরকারি হিসেব মতে ডিমলার 7টি ইউনিয়নে 6,500 এবং জলঢাকার 3টি ইউনিয়নে 8 শতাধিক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। ডিমলায় 1,620 হেক্টর এবং জলঢাকায় 95 হেক্টর জমির ধান ও আলু সহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। সময় সংবাদ, নীলফামারী। রাজশাহীর বায়া আড়তে কমেছে সব ধরনের মাছের সরবরাহ, এতে প্রকারভেদে মাছের দামও বেড়েছে। তবে ছোট মাছের সরবরাহ ভালো থাকায় দাম ছিল হাতের নাগালের মধ্যেই। বিস্তারিত সাইফুর রহমান রকির রিপোর্টে। রাজশাহীর পবা উপজেলার বায়া মৎস্য আড়ত, হাঁকডাকে চলছে মাছের বেচা কেনা। মিলছে রুই, কাতলা, মৃগেল, পাঙ্গাস, তেলাপিয়া সহ হরেক রকমের মাছ। প্রতিদিন ভোরের আলো ফুটতেই পুকুরে চাষ করা হরেক রকম তাজা মাছ বিক্রি করতে আড়তে নেন খামারিরা। তবে আড়তে এবার মাছের সরবরাহ কম, এ কারণে দাম অনেকটা বেশি। প্রকারভেদে কেজিতে বেড়েছে 20 থেকে 50 টাকা পর্যন্ত। তবে উল্টো চিত্র দেখা গেছে নদী, নালা, খালবিল থেকে ধরা ছোট মাছের ক্ষেত্রে। সরবরাহ ভালো থাকায় দামও কম। আজকে মাছের দামটা অনেক ভালো ছিল, আমদানি কম, যার ফলে বেশি দাম ছিল। কিছুদিন আগে বাজার খারাপ ছিল, এখন অনেক ভালো। বড় মাছ দাম ঠিকই আছে, যেটা বিক্রি হয়েছিল সেটা ঠিকই আছে, হ্যাঁ, কিন্তু ছোট মাছগুলো একটু দাম কম। বিলের মাছ একটু আমদানি হচ্ছে এখন, ওই জন্য মাছের দাম একটু কম। কালিয়াকৈর, গাজীপুর, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, যাত্রাবাড়ি, নিউ মার্কেট, বিভিন্ন অত্র এলাকার মাছ এখান থেকে যায়। মাছ বাজার স্বাভাবিক গতিতে চলছে এবং দাম অনেক বেশি, চাষিরা ভালো দাম পাচ্ছে মাছের এখন। প্রতিদিন রাজশাহীর বায়া আড়তে 35 থেকে 40 লাখ টাকার মাছ বেচা কেনা হয়। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। দুপুরের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। কুমিল্লার পর কক্সবাজারে বাসা বাড়িকে মন্দির ভেবে কোরআন রাখার চেষ্টা করে অভিযুক্ত ইকবাল। নোয়াখালীতে পরিকল্পিতভাবে ব্যস্ত রাখা হয় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে। ঘরে ঘরে পুলিশ দেয়া সম্ভব নয়, সাধারণ মানুষকে নিজ দায়িত্বে সতর্ক থাকতে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাজধানীতে শিল্পী কলাকুশলীদের সম্প্রীতি সমাবেশ। এবং বিশেষ ক্যাম্পেইনে টিকা নিয়ে 18% নেননি দ্বিতীয় ডোজ। প্রচারণার ধরনে ত্রুটি ছিল মত বিশেষজ্ঞদের। নিয়মিত কেন্দ্র থেকে নেয়ার সুযোগ আছে বলছে অধিদপ্তর। এই ছিল দুপুরের সময়, সঙ্গে থাকুন সময়।